আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি পুরস্কারপ্রাপ্ত রোমান্টিক থ্রিলার তেলেগু কমেডি মুভি সেহেরি, যার বাংলা অর্থ উদযাপন। যে মুভিতে আমরা দেখব যে একটি ছেলে একটা সাইকো মেয়ের প্রেমে পড়ার পর তার জীবন কিভাবে পাল্টে যায় এবং সেই মেয়েটা ছেলেটার সাথে রোম্যান্স করতে গিয়ে কি করে। গল্পের প্রথমে আমরা বরুণ বলে একটা ছেলেকে দেখতে পাই, যে সারা রাত মদ খেয়ে টাল হয়ে ঘুমাইয়ে থাকার পর সকালে জানতে পারে যে তার কলেজে আজ পরীক্ষা। তাই সে কোনো রকম রেডি হয়ে কলেজে পৌঁছে তার বন্ধু ভিন্নিকে বলে, দোস্ত আজকে তো পরীক্ষা, কোনো টুকলি মুকলি কিছু করছিস? ভিন্নি বলে, কি বলিস দোস্ত, আজকে পরীক্ষা? তখন বরুণের আর এক বন্ধু, যার নাম বাসু, সে বলে, আরে দোস্ত তুই কি বলিস, অসাধ উপায় পরীক্ষায় পাশ করবি? আমাকে দেখে শেখ, আমি এই 7 বছর একই ক্লাসে আছি, তবু কোনোদিনও টুকলি করিনি। আমার বিশ্বাস একদিন আমি ঠিকই পাশ করতে পারবো। আসলে কি জানিস দোস্ত, এই কলেজ আমার মনে হয় খুব বড় ভালোবাসে রে, তাই হয়তো সে আমাকে ছাড়তে চায় না। ঠিক আছে, ওসব কথা বাদ দে, চল তোকে আজকে একটা জিনিস শিখাই। এই বলে বাসু বরুণকে একটা সিগারেট ধরিয়ে টানতে দিলে যখন বরুণ ঠিকঠাক ভাবে টানতে পারে না, তখন বাসু বলে, আরে দোস্ত তুই দেখি এখনো ঠিকঠাক সিগারেটও টানতে পারিস না, এই এক্সপিরিয়েন্স নিয়ে পরীক্ষা দিবি? ধোয়াটা ভালো করে টান দিয়ে একদম ভিতরে নে, না হলে নেশা হবে কি করে? বরুণ আবার একটা টান দিয়ে ধোয়া ভিতরে নেওয়ার চেষ্টা করলে সেখানে তার বাবা বিক্রম আসে। ভিন্নি বলে, দোস্ত তোর বাবা আসছে, তাড়াতাড়ি সিগারেট ফেল। বরুণ সিগারেটটা কোনো রকম ফেলে পাশে থাকা একটা গাছের পাতা মুখে দিয়ে চিবাতে লাগলো। বাসু বলে, কি রে, বাপকে দেখে তো পুরো ছাগল হয়ে গেলি। বরুণ বলে, দোস্ত গাছের পাতা চাবাইলে মুখে কোনো গন্ধ থাকে না, এটাও তুই জানিস না? এর মধ্যে বরুণের বাবা বরুণকে ডাক দিলে সে তার বাবার কাছে যায়। আর সিন চলে যায় কলেজের পরীক্ষার পরে, যেখানে একদিন বরুণ ঘরে বসে ভিডিও গেম খেলতে লাগলে তার বাবা এসে বরুণকে বলে, কিরে বরুণ, এইভাবেই কি সারা জীবন কাটাবি, নাকি আবার মাথায় অন্য কিছু করার প্ল্যান জাগছে? আসলে বরুণের কোনো ইচ্ছাই স্থায়ী না, সে এখন যে কি চায় আর পরে যে কি চাইবে তা সে নিজেও জানে না। এই বিষয়টা তার বাবা খুব ভালো মতনই জানে, কারণ একদিন বরুণ তার বাবাকে হঠাৎ গিয়ে বলে, বাবা আমি ক্রিকেটার হতে চাই। ছেলের এই কথা শুনে বাবা বলে, বাহ খুব ভালো কথা, আমি তোমাকে একটা ভালো খেলার কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিব। ও মা 2 দিন পরে এসে বলে, বাবা আমি একজন ডাক্তার হতে চাই। ও তুমি ডাক্তার হতে চাও, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ডাক্তারিই পড়াবো। 2 দিন কাটতে না কাটতে আবার এসে বলে, ও বাবা আমি একজন সিনেমার অ্যাক্টর হব। এরকম ঘন ঘন ডিসিশন পাল্টানোর জন্য বরুণের বাবা বুঝে যায় যে এই ছেলেকে সে যত বড় ভাবছিল অত বড় সে এখনো হয়নি। এভাবেই একদিন বরুণের পরীক্ষার রেজাল্ট বেরায়। বরুণ 2 নম্বরের জন্য পরীক্ষায় ফেল করেনি, কিন্তু রেজাল্ট হাতে পাওয়ার পর তার হাবভাব দেখে মনে হয় সে যেন ফার্স্ট ক্লাস পাইছে। বাসু বলে, দোস্ত এই কলেজ তোকে আমার মতো ভালোবাসতে পারে নাই রে, তাই আজ তোর এই দশা। যাই হোক, পরীক্ষায় পাশ করছিস, সেই আনন্দে আমাদের একটু কিছু খাওয়াই দিস। পরীক্ষায় পাশ করার ফলে একরকম বাধ্য হয়ে সে তার বন্ধুদের ট্রিট দেয়। এরপর তারা 3 বন্ধু বরুণের ছোটবেলার এক বান্ধবী, যার নাম পূজা, তার বাড়িতে বসে যখন আড্ডা মারছিল, তখন বরুণকে চুপচাপ থাকতে দেখে পূজা বরুণকে জিজ্ঞাসা করে, কি কাহিনী দোস্ত, এত চিন্তা কিসের তোর? কিছু না পূজা, এমনিই চুপচাপ বসে আছি। বাসু আর ভিন্নি বলে, আরে ভাই আমাদের কাছ থেকে তোর লুকানোর কি আছে, বল না কি হয়েছে? বরুণ তখন পূজাকে বলে, দোস্ত আমি পরীক্ষায় এত নাম্বার নিয়ে পাশ করবো তা কোনো দিনও ভাবিনি, এখন তো আমার সামনের দিকে আগাতে হবে বল, তাই ভাবছি বিয়েটা একবারে করেই নেব, না হলে বাচ্চা কাচ্চা কবে হবে আর কবেই বা মানুষ করবো? তুই বল পূজা, এই দুজনের মতো অকাম্য হয়ে বসে থাকলে কি আমার চলবে? সাব্বাস মামু, তুমি তো নোবেল পাওয়ার যোগ্য। পূজা বলে, তা কাকে বিয়ে করবি শুনি? আমি শুভলক্ষ্মীকে বিয়ে করব। শুভলক্ষ্মী? সে আবার কে? বরুণ বলে, শুভলক্ষ্মী আসলে আমার গার্লফ্রেন্ড, আমি ওকে সাবু বলে ডাকি। এই দেখ ওর জন্য আমি একটা রিংও কিনছি। বাসু আর ভিন্নি বলে, আরে ভাই এই রিংটা আবার কখন কিনলি তুই? বরুণ লজ্জায় মুখ লুকাতে চাইলে পূজা বলে, আরে লজ্জা পাইতে হবে না, তুই বল এর সাথে তোর পরিচয় কিভাবে আর প্রেমেও বা পড়লে কিভাবে? বরুণ বলে, 4 বছর আগে একদিন সাবু একটা সুন্দরী পরীর মতো উঠতে উঠতে আমার সামনে থেকে কলেজে প্রবেশ করে। এবার সিন চলে যায় 4 বছর আগে, যেখানে আমরা দেখি শুভলক্ষ্মী অর্থাৎ সাবু তার বান্ধবী শ্রেয়াকে নিয়ে কলেজে আসতে লাগলে বরুণ বলে, দোস্ত ভয় আমার হাত পা কাঁপতেছে, প্রপোজ করলে হ্যাঁ বলবে তো? ভিন্নি বরুণকে বলে, দোস্ত ওই শ্রেয়া মেয়েটা কিন্তু 1 নম্বরের বাটপার, মিনিটে মিনিটে বয়ফ্রেন্ড পাল্টায়, আর তুই ওর বান্ধবীকে প্রপোজ করবি, সে আর কত ভালো হবে আমার জানা আছে, যা করবি বুঝে শুনে করিস। বাসু বলে, দোস্ত তোর যখন ওই মেয়ে পছন্দ হয়েছে তুই গিয়ে প্রপোজ কর, আমি তোর পাশে আছি। বরুণ ধীরে ধীরে সাবুর দিকে এগিয়ে গিয়ে বলে, হাই সাবু কেমন আছো? আরে বরুণ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। এই বলে বরুণ তার কানের কাছে গিয়ে বলে, সাবু আমি তোমাকে ভালোবাসি। সাবু তখন একটা মুচকি হাসি দিয়ে চলে যায়, আর এভাবেই তাদের প্রেম কাহিনী শুরু হয়। আরে ভাই প্রেম তো প্রেম, এদের প্রেম হচ্ছে প্রো লেভেলের। বরুণ তো সাবুকে ছাড়া থাকতেই পারে না, যখন যেখানে ইচ্ছা সেখানে তারা ঘুরতে চলে যায়, রাত্রি 1টা বা 3টা, যখন ইচ্ছা তখনই ফোন দেয়। এদিকে বন্ধু বান্ধব বলে এই জন্মে যে তাদের কিছু আছে বা ছিল তা তারা মনেও রাখে না, কিন্তু সমস্যা তৈরি হয় বছর 2 পর থেকে। তারা শপিং মলে গেলে বরুণের সমস্ত ব্যাগ টানা লাগে, বরুণ সেটাও মেনে নেয়। এদিকে সাবু প্রেম করতে করতে এতই রোমান্টিক হয়ে যায় যে প্রেমের জ্বালায় বরুণের হাতে চুমু দিতে গিয়ে কখন যে কামড় বসাই দেয় সে হুঁশও তার থাকে না। শেষে বরুণের হাতে ব্যান্ডেজ করা লাগে। বন্ধুরা জিজ্ঞাসা করলে বরুণ বলে, সাবু আমাকে খুব ভালোবাসে তো তাই চুমু দিতে গিয়ে কামড় দিছে।
বোঝে নাই। একদিন তো তাদের মধ্যে কথায় কথায় ঝগড়া বেঁধে গেলে সাবু একটা হকি স্টিক দিয়ে বরুণের মাথায় মারে এক বাড়ি। বাসু আর ভিন্নি বরুণকে বলে, কি ব্যাপার দোস্ত, মাথা ফাটাইলি কেমনে? বরুণ বলে, দোস্ত সাবু প্রেম করতে করতে খুব উত্তেজিত হয়ে পড়ছিল তো, তাই মাথায় একটা বাড়ি মেরে দিছে। বোঝো ঠেলা, প্রেমের কি জ্বালা। বাসু বলে, দোস্ত সত্যি তুই খুবই লাকি, তুই কত সুন্দর একটা সাইকো লাভার পাইছিস। এখন শুধু তোর মরা বাকি, কোন দিন শুনবো প্রেম করতে করতে তোর সাবু তোকে মাইরে ফেলছে। সিন চলে আসে বর্তমানে, যেখানে পূজা বরুণকে বলে, দোস্ত এই মেয়েকে নিয়ে তো সারা জীবন একসাথে থাকতে কোনো কষ্ট হবে না তো? তুই বুঝে শোনা ডিসিশন নিচ্ছিস তো? কি বলিস দোস্ত, সাবুর মতো মেয়ে পাওয়া খুবই কষ্টের। তুই জানিস সাবুর মতো সরল আর লয়াল মেয়ে এই পৃথিবীতে আর নাই। কালকেই আমি এই রিংটা সাবুকে পরিয়ে দিব। পরের দিন সকালে বরুণ খুশি খুশি মেজাজে রিং পরানোর আনন্দে একটা কফি শপে সাবুর সাথে দেখা করতে গিয়ে সাবুকে বলে, সাবু আজকে আমাদের ভালোবাসা 5 বছরে পা দিবে, তাই আজ তোমাকে আমি কিছু কথা বলতে চাই। সাবু বলে, বরুণ আমি আর কিছু শুনতে চাই না, আমাদের সম্পর্কটা আমি এখানেই শেষ করতে চাই। বরুণের তো মাথায় হাত, সাবু এসব বলে কি? তুমি কি বলো সাবু? তখন সাবুর বান্ধবী শ্রেয়া বলে, বরুণ সাবু ঠিকই বলেছে, আসলে তোমার এখনো প্রেম করার বয়সই হয়নি, তুমি এখনো ইম্যাচিওর, আর কেমন যেন বাচ্চা বাচ্চা বুদ্ধি তোমার। তোমার সাথেও কিভাবে সারা জীবন কাটাবে বলো তো? এই শ্রেয়া, তোকে আমাদের মধ্যে কোনো কথা বলতে বলছি? তুই একদম চুপ থাক, তুই খারাপ বুদ্ধি দিয়ে দিয়ে আমার সাবুর মাথাটা খাইছিস। সাবু বলে, বরুণ শ্রেয়া যা বলেছে ঠিকই বলেছে, তোমার উপর আমার আর এখন কোনো ফিলিংস নাই। ফিলিংস নাই মানে? তাহলে 4 বছর আমাকে মিথ্যা আশা দিয়ে আমার সময় নষ্ট কেন করলা? আমি তোমাকে ছাড়বো না সাবু। সাবু বরুণের কথায় পাত্তা না দিয়ে টেবিলের উপরে থাকা 1 কাপ গরম কফি বরুণের গায়ে ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। বরুণ বাসায় গিয়ে সাবুকে ফোন দেয়, কিন্তু সাবু তাকে ব্লক করে দিছে। তাই মনের কষ্টে সে তার বন্ধুদের সাথে মাল খেতে খেতে বলে, দোস্ত সাবু আমার সাথে ব্রেকআপ করে দিছে। ভিন্নি বলে, তোকে আমি প্রথমেই তো বলছিলাম যে ওই মেয়ে ভালো হবে না। বরুণ বলে, দোস্ত আমার ভালো শিক্ষা হয়ে গেছে, আমি যদি আর কোনো দিন ওই সাবুর কথা মুখে আনি তাহলে তোরা একটা কাজ করতে পারবি। বাসু বলে, কি করা লাগবে বল দোস্ত, তোর জন্য আমরা সব করতে পারি। বরুণ বলে, এই মদের বোতলটা হাতে নিয়ে আমার মাথায় জোরে একটা টাক মারতে পারবি? বাসু তো অবাক। আর এর মাঝেই বরুণ বলে ওঠে, দোস্ত সাবুকে ছাড়া আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারছি না, দেখ না মদের গ্লাসটা হাতে নিয়ে কতক্ষণ ধরে বসে আছি, কিন্তু মদ খাওয়ার কথা মনেই নাই। ভিন্নি বলে, ভাই এসব কথা আমাদের বলে কি লাভ, তুই এসব কথা সাবুর কাছে গিয়ে বল। পরদিন সকালে বরুণ সাবুর বাসার সামনে গেলে সাবু বাসা থেকে বাইর হয়ে বরুণকে দেখে বলে, তুমি এখানে কি করতে আসছো? বরুণ কোনো কথা না বলে সাবুর পা দুটো জড়িয়ে ধরে বলে, সাবু আমাকে ক্ষমা করে দাও, আমি সম্পূর্ণ পাল্টে গেছি। সাবু বলে, আমি জানি তুমি পাল্টে গেছো, কিন্তু এখন তোমাকে আমার দরকার নেই। এর মাঝে একটা গাড়ি করে সেখানে একজন ছেলে এসে সাবুকে ডাকলে সাবু বলে, ওই দেখো ওর নাম রোহিত, ওই আমার নতুন বয়ফ্রেন্ড, তুমি এখন আসতে পারো। এই বলে সাবু চলে গেলে বরুণ ওখানে বসে কিছুক্ষণ কান্না করে 1 প্যাকেট টিস্যু পেপার কিনে বাড়ি গিয়ে চোখের পানি মুছতে মুছতে সে ভাবতে থাকে যে সে সুইসাইড করবে, কিন্তু অনেকবার মরার চেষ্টা করেও সে কিছুতেই মরতে পারে না। তাই সে তার বন্ধুদের বলে, দোস্ত আমার আর বাঁচতে ইচ্ছা করে না রে, আমি মরতে চাই, কিন্তু একা একা মরতে খুব ভয় করে, আমি মরলে তোদের মতো বন্ধু তো আর পাবো না, তার থেকে চল না দোস্ত তোরাও আমার সাথে মরবি। বাসু আর ভিন্নি তো অবাক। সিন চলে আসে পূজার কাছে। বরুণ পূজাকে বলে, পূজা কি করে পারলো সাবু আমাকে ভুলে যেতে, আমি যে ওকে খুব ভালোবাসতাম। পূজা বলে, দোস্ত তুই আসলে একটা খারাপ রিলেশনে ছিলি, এই রিলেশনে থাকলে তুই কোনোদিনও খুশি হতি না, তুই আসলে ওই সাবুর থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করিস, একদিন সাবু ঠিকই বুঝবে যে সে কি জিনিস হারাইলো। বরুণ তো পূজার কথা শুনে পুরাই মোটিভেটেড হয়ে যায়, না জীবনে কিছু করতেই হবে। এই ভাবতে ভাবতে সে একটা দোকানে গিয়ে একটা সিগারেট কিনে টানতে টানতে তার মাকে ফোন দিয়ে বলে, মা শুভলক্ষ্মী বলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে ধোকা দিচ্ছে, তুমি 1 মাসের মধ্যেই আমার জন্য একটা সুন্দর বউ জোগাড় করো, আমি বিয়ে করতে চাই। বরুণের মা বলে, তুই এসব কি বলিস, তোর বয়স তো সবে 24, এই বয়সে কেউ বিয়ে করে? কেন বিয়ে করতে পারে না? আমি কিছু জানতে চাই না, আমি এই মাসের মধ্যে বিয়ে করতে চাই চাই চাই, যদি তোমরা আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে অনেক দূর চলে যাব। এই কথা বলে বরুণ ফোন কেটে দিলে সিন চলে যায় একটা রেস্টুরেন্টে, যেখানে একটি মেয়ের সাথে বরুণ বসে আছে। আসলে এই মেয়েটি বরুণের বাবার বন্ধুর মেয়ে। বরুণের মা বাবা তার সাথে বরুণের বিয়ে দিবে বলে ঠিক করেছে, আর তার জন্যই বরুণকে তারা এখানে পাঠিয়েছে। তো বরুণ বলে, হাই আমি বরুণ। মেয়েটি বলে, আমি আলিয়া, তুমি কি কাজ করো? এখনো কোনো কাজ করি না, তবে বিয়ের পর বাবার অফিসে কাজ করব। তুমি কি করো আলিয়া? আলিয়া বলে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। বরুণ বলে, বাহ খুব ভালো। আলিয়া বলে, আচ্ছা বরুণ অ্যারেঞ্জ ম্যারেজে তোমার কোনো সমস্যা নাই তো? না না, সমস্যা কিসের, আমি তো প্রথম দিন তোমার ছবি দেখেই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। আর এই কথা শুনে আলিয়া তো একেবারে লজ্জাবতী হয়ে যায়। আরে আপনারা কি ভাবছেন এসব কথা বরুণের কথা? না ভাই, এখানে আসার আগে বাসু ভালোভাবে বরুণের ট্রেনিং নিছে যে কোন কথায় কি উত্তর দেওয়া লাগবে, আর সেগুলোই বরুণ এখানে এসে বলছে। বরুণ বলে, তোমার বাড়ি কে কে আছে? আলিয়া বলে, আমার বাড়িতে আমার বাবা আর আমার একজন বড় বোন আছে, সে একজন ফ্যাশন ডিজাইনার এবং সে জীবনে অনেক কিছু করতে চায়, তাই সে এখন বিয়ে করবে না, তাই বাবা ঠিক করেছে যে আমাকেই প্রথমে বিয়ে দিবে। বরুণ বলে, ও আচ্ছা,
তা তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আলিয়া লজ্জায় মুচকি মুচকি হাসতে থাকলে সিন চলে যায় একটা 5 তারা হোটেলে, যেখানে আলিয়ার বাড়ির সবাই উপস্থিত হয়েছে, কারণ আজ তাদের বিয়ের পাকা কথা। আর একটু পরেই সেখানে আলিয়ার বড় বোন আরোহী আসলে সে বরুণকে দেখে আলিয়াকে কানে কানে বলে, ছেলেটা কিন্তু দেখতে খুব সুন্দর আর ভীষণ স্মার্ট, তুই কিন্তু খুব লাকি বোন। এই কথা শুনে তো বরুণের খুশি আর ধরে না। এরপর তারা খাওয়া দাওয়া শেষে বাড়ি যাওয়ার সময় বরুণের বাবা বরুণকে বলে, বরুণ, আমি তোর কথা রেখেছি, সামনের মাসে তোর বিয়ে দিব, এখন তোর কথা রাখার পালা। তুই এখন থেকে নিজেকে একটু চেঞ্জ করতে শেখ, একটু দায়িত্ববান হ, বুঝলি? এর মাঝে বাসু বরুণের বাবাকে বলে, আঙ্কেল, আলিয়ার বড় বোন আরোহী এখনো বিয়ে করেনি কেন? বরুণের বাবা বলে, সে বিয়ে করেনি সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের ওটা নিয়ে অত মাথা ব্যথা না করলেও হবে। আর আমি যদি শুনছি যে তোমরা আলিয়ার বড় বোনের পিছনে লাগছো, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। এর মাঝেই আলিয়ার বাবা বরুণের বাবাকে ফোন করে জানায় যে, বিক্রম, আজকে তো বিয়ের পাকা কথা হয়ে গেছে, তাই আমার পরিবারের নিয়ম হচ্ছে যে পাকা কথা হয়ে গেলে ছেলে আর মেয়ের মধ্যে আর কোনো দেখা সাক্ষাৎ চলবে না, একদম গিয়ে বিয়ের সময় মুখ দেখা হবে। তাই এই বিয়ের সমস্ত কিছুর আয়োজন আরোহী করবে, এমনকি বরুণের সাথে কোনো প্রয়োজন থাকলে আরোহী বরুণের সাথে যোগাযোগ করে নেবে। বিক্রম বলে, ঠিক আছে, কোনো সমস্যা না, এবং সেই কথা সে বরুণকেও জানিয়ে দেয়। এদিকে আলিয়া বরুণকে মেসেজ দিয়ে বলে, হাই, আমি আলিয়া, এটা আমার নাম্বার, তুমি এই নাম্বারে ফোন দিও। এবার ওই রাতে যখন বরুণ তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছিল, ঠিক তখন আরোহী তাকে ফোন করে বলে, বরুণ, কালকে একটু দেখা করতে পারবে? আসলে তোমাদের এঙ্গেজমেন্ট নিয়ে কিছু প্ল্যানিং আছে। বরুণ বলে, ঠিক আছে, কোনো সমস্যা না, আমি কালকে সকালে তোমার সাথে দেখা করব। পরদিন সকালবেলা আরোহী বরুণের সাথে একটি কফি শপে দেখা করে বলে, বরুণ, বিয়ের আগে তো এঙ্গেজমেন্ট পার্টি হবে, আর সেটা তো বেশি দেরি নেই, তাই ভাবছিলাম যে তোমার সাথে একটু দেখা করে নিই। আসলে তুমি কি রকম স্টাইলের জামা কাপড় পছন্দ করো সেটাই জানার ছিল। বরুণ বলে, আরোহী, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বিয়ের সময় সবাই যেরকম জামা কাপড় পরে সেরকম স্টাইল হলেই আমার চলবে। আরোহী বলে, ওকে, তাহলে আমি এখন আসি, প্রয়োজন পড়লে তোমাকে ডেকে নেবো, কেমন? এই বলে আরোহী বাসায় গেলে তার বাবা আরোহীকে বলে, আরোহী, তোর মা বেঁচে থাকলে হয়তো তোর উপর এত প্রেশার থাকতো না। যাই হোক, বরুণ ছেলেটাকে তোর কেমন লাগলো? আরোহী বলে, সব ঠিকঠাকই আছে ড্যাডি, বরুণকে দেখে তো ভালোই মনে হলো। আরোহীর বাবা বলে, আলিয়ার বিয়ে হয়ে গেলে তারপর তুই বিয়ে করে নিস মা, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। না বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি তো বলিনি যে বিয়েতে আমার ইন্টারেস্ট নেই, একটু ভালোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে নিই, তারপর বিয়ে করে নেবো, প্রমিস। এর পরের দিন আরোহী তার ফ্যাশন ডিজাইন কোম্পানিতে বরুণকে ডেকে তার জামা কাপড়ের মাপঝোপ নেওয়ার সময় বরুণ আরোহীকে বলে, আরোহী, তুমি কি ডিজাইনের ড্রেস বানাচ্ছ আমি জানি না, কিন্তু আমাকে পরে ভালো লাগবে তো? আরোহী বলে, টেনশন নিও না বরুণ, আমার মনে হয় আমার বানানো ডিজাইন তোমার খুব একটা খারাপ লাগবে না। তারা এইসব কথা বলতে বলতে আরোহী বরুণকে বলে, বরুণ, এই নাও তোমার জন্য একটা গিফট। বরুণ তো গিফট দেখে অবাক, গিফটের মধ্যে একটা মদের বোতলও আছে। সে তো ওই গিফট পেয়ে মহা খুশি, তাই সে আরোহীকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে গিয়ে রাতে যখন তার বন্ধুদের সাথে ওই মদের বোতলটা নিয়ে মদ খাচ্ছিল, তখন হঠাৎ বরুণ বাসুকে বলে, দোস্ত, তোদের একটা কথা বলতে চাই, আমার না আরোহীকে খুব ভালো লাগতে শুরু করছে। সাব্বাস মামু। তো এই কথা শোনার পর বাসু আর ভিন্নির তো হার্ট অ্যাটাক আসার পালা। বাসু বলে, তোর কি মাথা ঠিক আছে? তোর জন্য বউ ঠিক হয়ে গেছে, আর তুই এখন তার বড় বোনের উপরই ইন্টারেস্ট দেখাও, শালার চিটার। বরুণ বলে, আরে তোরা এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে আমি যেন সবকিছু নিজের ইচ্ছায় করছি, এটা তো অটোমেটিক ইন্টারেস্ট চলে আসছে, এখানে আমার কি করার? বাসু তো রেগে খাপ্পা হয়ে বলে, এই শালার বলো, তোর কি কোনো কমন সেন্স নাই? আরোহী তোর বউয়ের বড় বোন, বুঝছিস? তাছাড়া সে তোর থেকে 4 বছরের বড়, বি প্র্যাকটিক্যাল ব্রো। কিন্তু কে শুনে কার কথা? বরুণ তো যতই আরোহীকে দেখে ততই কেরাস খেতে খেতে প্রেমে পড়ে যেতে লাগে। যখন তারা এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটি করতে যায়, তখন আরোহী কেনাকাটি করতে লাগলে বরুণ তার দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে, আর এভাবেই বরুণ একা একা আরোহীর প্রেমে পড়ে সাঁতার কাটতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, সেটা শুধু আরোহী জানে না, আর সরল মনে সে তার বোনের হবু বরের সাথে গল্প গুজব করতে থাকে। সে যদি জানতো যে এই শয়তানের মনে কি চলছে, তাহলে হয়তো সে প্রেম তো দূরে থাক, তার বোনের সাথে এই হারামের বিয়ে দিত না। তো এভাবেই আস্তে আস্তে এঙ্গেজমেন্টের দিন এগিয়ে আসলে একদিন আরোহী বরুণকে বলে, বরুণ, আমাদের মোটামুটি এঙ্গেজমেন্টের কেনাকাটি সবকিছু শেষ, তোমার এঙ্গেজমেন্টের প্যান্ট শার্টটা গাড়ির পেছনে রাখা আছে, একবার পরে ট্রাই করে নিও, কালকে দিনটা তো তোমার জন্য একটা স্পেশাল দিন, কেমন ফিল করছো বরুণ? বরুণ বলে, কিসের স্পেশাল দিন? আরে কালকে তো তোমার এঙ্গেজমেন্ট। বরুণ বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। আরোহী বলে, ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে রেস্ট নাও, কাল তাহলে দেখা হচ্ছে, বাই। কিন্তু বরুণের আনন্দ কোথায়? উল্টে সে তো বুকে পাথর চাপা দিয়ে গাড়িতেই চুপচাপ বসে আরোহীর দিকে তাকিয়ে থাকে। এরপর বরুণ বাড়ি গিয়ে গুগলে সার্চ দিয়ে বলে, হ্যালো গুগল, তুমি কি বলতে পারো যদি হবু বউয়ের বড় বোনকে ভালো লেগে যায় তাহলে কি করা উচিত? সে যখন এইসব সলিউশন খুঁজছিল, তখন আলিয়া বরুণকে মেসেজ দিয়ে বলে, বরুণ, আমার খুব ভালো লাগছে, আর মাত্র কিছু ঘন্টা পরেই আমি তোমাকে দেখতে পাবো। বরুণ কি করবে কিছু বুঝতে না পেরে ঘুমিয়ে পড়ে। পরের দিন হাজারখানেক অস্বস্তি নিয়ে বরুণের ঘুম ভাঙলে সে জোর করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কোনো রকম রেডি হয়ে বাইরে আসলে তার বাবা তাকে বলে, বরুণ,
এবার থেকে তুমি ম্যাচিওর বিহেভ করবে। আজ থেকে কিন্তু তুমি একটি নতুন দায়িত্ব নিতে চলেছো। কিন্তু বরুণের জন্য কোনো কথাই কানে যায় না। সে চুপচাপ তার বাবা মায়ের সাথে আলিয়াদের বাড়ি গেলে সেখানে গাড়ি থেকে নামার পর আরোহীকে দেখে তো সে আবার ক্রাশ খায়। এই দিনটা যেন তার কাছে মৃত্যুদিনের সমান মনে হতে থাকে। তাই সে তার বন্ধুদের কাছে গিয়ে বলে, দোস্ত, যেভাবে হোক এই এঙ্গেজমেন্ট আজকে বন্ধ করতে হবে। আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি যে আমি আরোহীকেই ভালোবাসি আর সারা জীবন ওর সাথেই থাকতে চাই। বাসু আর ভিন্নি বলে, ওরে হারামি, তুই এখান দিয়ে যাবি নাকি জুতা দিয়ে পিটাবো? আর এর মাঝেই সেখানে আলিয়ার বাবা আসলে তারা কথা থামিয়ে দেয়। আলিয়ার বাবা বলে, বরুণ, তুমি সত্যিই একজন খুব ভালো মানুষ। তোমাকে জামাই হিসাবে পেয়ে আমি খুবই গর্বিত। আর আমার মেয়ে আলিয়াও খুব লাকি তোমাকে পেয়ে। বাসু বলে, আরোহীও খুব লাকি। আলিয়ার বাবা বলে, কিছু বললে? না 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 আঙ্কেল, আপনি কথা বলুন। শোনো বরুণ, এঙ্গেজমেন্টের স্টেজে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি তুমি ওখানে চলে এসো। বরুণ বলে, ওকে আঙ্কেল। আহা, এখনো আঙ্কেল বলছো কেন? বলো বাবা, আমি তো তোমার শ্বশুর, তাই না? বরুণ বলে, ওকে শ্বশুর না মানে বাবা, আমি এখনই আসছি। এই বলে বরুণ যখন বাসুকে নিয়ে বাইরে আসে তখন সে আরোহীকে দেখে বাসুকে বলে, দোস্ত, আমার আরোহীকেই চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। বাসু এই কথা শুনে তাকে টানতে টানতে একটু আড়ালে নিয়ে গিয়ে বলে, দোস্ত, আমার মনে হয় তুই খুব নার্ভাস, এই নে, এটা খেয়ে নে। এই বলে একটা মদের বোতল বরুণের হাতে দিলে বরুণ বলে, দোস্ত, তুই আমার সত্যিকারের ভাই, তোর মতো মানুষ হয় না রে। এই কথা বলে ঢকঢক করে সে পুরো মালটা খেয়ে বাসুর হাতে বোতলটা ধরিয়ে দিয়ে স্টেজের কাছে গিয়ে আরোহীকে টলতে টলতে গিয়ে বলে, আরোহী, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আরোহী তার কাছে আসলে বরুণ বলে, আরোহী, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। আরোহী বলে, তুমি মদ খাইছো? বরুণ বলে, হুঁ, বাসু আমাকে জোর করে মদ খাওয়াইয়ে দিছে। আরোহী বলে, তুমি কি মাতাল? এই সময় কেউ মদ খায়? সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আলিয়া তোমার জন্য বসে আছে, আর তুমি এখানে বসে বসে মদ খেয়ে আমাকে বলছো ভালোবাসো? স্টুপিড কোথাকার, তাড়াতাড়ি আসো, সবাই অপেক্ষা করছে। আলিয়া চলে গেলে সেখানে বরুণের বাবা এসে বলে, এই গাদা, তুই মদ খাইছিস? বরুণ বলে, না না বাবা, মদ খাবো কেন? কই দেখি, একটা ফু দে দেখি, মদের গন্ধ বেরায় নাকি। বরুণ ফু দিলে তার বাবা বলে, বদমাইশ, এটা তুই কি করলি? বরুণ বলে, বাবা, আমার কোনো দোষ নাই, বাসু আমাকে জোর করে খাওয়াইছে। বরুণের বাবা বলে, এখন তাড়াতাড়ি ওইখানে ভদ্রভাবে যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। বরুণ স্টেজে গিয়ে আলিয়ার হাতে আংটি পরাতে গেলে তার হাত কাঁপতে থাকে। এরপর সে ওর মুখের দিকে তাকিয়ে কোনো রকম আলিয়ার হাতে আংটি পরিয়ে দিলে আলিয়াও তাকে একটি আংটি পরিয়ে দেয়। আর এভাবেই তার এঙ্গেজমেন্টের দিনটা কেটে যায়। পরদিন সকালে বরুণের বাবা বরুণকে বলে, এই হারামি, কালকে ভাগ্যিস কেউ বোঝেনি যে তুই মদ গেলছিস। যদি কেউ বুঝতো তাহলে আমার মান সম্মানটা কোথায় যাই তো বলতে পারিস। এর মাঝেই সেখানে ভিন্নি আর বাসু এসে বলে, আঙ্কেল, কেমন আছেন? কালকে অনুষ্ঠানটা বেশ ভালোই হলো। কিন্তু বরুণের বাবার মুখ দেখে ব্যাপারটা অতটা ভালো না বুঝে যখন বাসু আর ভিন্নি ওখান থেকে চলে যেতে চায় তখন বরুণের বাবা বলে, আচ্ছা বাসু, কালকে এঙ্গেজমেন্ট পার্টিতে বরুণ কি করেছে তুমি জানো? বাসু বলে, কি করছে আঙ্কেল, এই বলো দে, আমি তো কিছু জানি না। বরুণের বাবা বলে, এই ভালোভাবে কথা বলো, কার সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটাও তো দেখছি শেখনি। যাই হোক, কাল যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে আর কোনোদিন না হয়, আমি তোমাদের শেষবারের মতো সাবধান করছি। এই বলে সে ওখান থেকে চলে গেলে আরোহী বরুণকে ফোন দিয়ে বলে, বরুণ, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বরুণ ভয় ভয় আরোহীর বলা জায়গায় গিয়ে পৌঁছালে আরোহী বলে, কি ব্যাপার বরুণ, তুমি এত ভয় পেয়ে আছো কেন? বরুণ বলে, না না, ও কিছু না, তুমি বলো, আমাকে ডাকছো কেন? শোনো বরুণ, এঙ্গেজমেন্ট তো হয়ে গেছে, তাই আগামীকাল থেকে আমাদের তোমার আর আলিয়ার বিয়ের প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের কাজ শুরু করতে হবে। বরুণ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই শুরু করে দিও। কিন্তু বরুণ, একটা কথা, কালকে কি হয়েছিল তোমার মনে আছে? বরুণ বলে, কি কি হয়েছিল? আমার এঙ্গেজমেন্ট হয়েছিল। তোমার এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু তুমি যে বললা যে তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো, বলো তো আসল কাহিনীটা কি? বরুণ বলে, কালকে আমি তোমাকে এইসব কথা বলছি? বলছোই তো। বরুণ কোনো রকম নিজেকে সামলে বলে, ঠিকই তো বলছি, আমি তো তোমাকে পছন্দ করি আর তোমাকে আমি খুব সম্মানও করি, আলিয়ার বড় বোন হিসাবে। সত্যি তুমি কত ভালো, তোমার উপর আমার সম্মান যেন দিন দিন বেড়েই যাচ্ছে। সাব্বাস কাকা। আরোহীর বরুণের কথা বিশ্বাস হয় না, তাই সে সন্দেহের চোখে তাকিয়ে বলে, ও, তুমি আমাকে খুব সম্মান করো বুঝি? এর মাঝেই আরোহীর ফোনে একটি ফোন আসলে আরোহীর মুডটা যেন কিরকম অফ হয়ে যায়। বরুণ বলে, এই আরোহী, কি হয়েছে তোমার? এরকম হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল কেন? আরোহী বলে, বরুণ, আর 5 দিন পরে আমার কোম্পানির একটি ফ্যাশন শো অনুষ্ঠানে পার্টিসিপেট করার কথা, কিন্তু এখনো পর্যন্ত কোম্পানির লোক ছুটিতে থাকার কারণে আমি কোনো মডেলও বাঁচতে পারিনি আর তার ড্রেসও তৈরি করতে পারিনি, তাই ভাবছি কিভাবে ফ্যাশন শো অ্যাটেন্ড করব। বরুণ বলে, ও এই ব্যাপার, আরে আমি আছি তো, আমি আমার বন্ধুদের নিয়ে তুমি চাইলে তোমার কাজে হেল্প করতে পারি। আরোহী বলে, সত্যি তুমি হেল্প করবা? থ্যাংক ইউ বরুণ, তাহলে কালকে সকাল 9টায় তুমি বন্ধুদের নিয়ে আমার অফিসে আসো। এই বলে আরোহী চলে গেলে সিন চলে আসে বরুণের বন্ধুদের কাছে, যেখানে বরুণ এসে বলে, দোস্ত, আরোহী খুব বিপদে পড়ছে, আর 5 দিন পর ওর কোম্পানির একটা ফ্যাশন শোয় পার্টিসিপেট করার কথা, কিন্তু লোক কম থাকায় ও এখনো কিছুই করতে পারেনি। তোরা প্লিজ আমার সাথে কালকে আরোহীর কোম্পানিতে সকাল 9টায় চল, ওকে একটু হেল্প করতে হবে। বাসু বলে, দোস্ত, তোরে বলছি না যে তুই যেখানে যা খুশি করে বেড়া, কিন্তু আমাদের কোনো কাজে ফাঁসাবি না, আমরা এর মধ্যে নাই।
তুই কথা দিয়েছিস, তুই গিয়ে কথা রাখ। কিন্তু বরুণের জোরাজোরিতে তার বন্ধুরা আরোহীর কোম্পানিতে আরোহীকে হেল্প করার জন্য যেতে বাধ্য হয়। এরপর দিন রাত এক করে বরুণ আরোহীকে তার বন্ধুদের নিয়ে সাহায্য করতে থাকে। আর আরোহীর কোম্পানি ফ্যাশন শোতে ফার্স্ট হয়। আর সেই আনন্দে আরোহী বরুণ আর তার বন্ধুদের নিয়ে একটি বারে গিয়ে লাল পানি খাচ্ছিল। তখন হঠাৎ মিহির বলে একটা ছেলে এগিয়ে এসে আরোহীকে জিজ্ঞাসা করে, হাই আরোহী, কেমন আছো? আরোহী বলে, ভালো, তুমি কেমন? মিহির বলে, আমিও ভালো। ঠিক আছে, তোমরা এখানে এনজয় করো, আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমি আসি। এই বলে মিহির চলে গেলে হঠাৎ করেই যেন আরোহী কেমন চুপচাপ হয়ে যায়। এদিকে আরোহীর আজকে আবার লাল পানি একটু বেশিই খাওয়া হয়ে গেছে। তাই বরুণ তাকে বাসায় আগে দিতে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আরোহী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। না আসলে তোমাকে কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি যে একদম চুপ মেরে গেছো। আরোহী বলে, না না, ও কিচ্ছু না। আচ্ছা আরোহী, তুমি এখনো বিয়ে করোনি কেন? আরোহী বলে, 2 বছর আগে আমি বাড়ির ছেলেটার সাথে দেখা হলো, ওই মিহিরের প্রেমে পড়ি। ওকে আমার খুব ভালো লাগতো। এরপর আমি ওকে প্রেমের প্রস্তাব দিই, ও রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হইলো, ও আমাকে কখনো একটুও ঠিকঠাক সময় দিত না, সব সময় নিজের কাজে ব্যস্ত থাকতো। এটা দেখে আমার সন্দেহ হতো। তাই একদিন হঠাৎ আমি মিহিরের বাড়ি চলে যাই। আর গিয়ে দেখি সে চারুর সাথে ঘনিষ্ঠ অবস্থায় শুয়ে আছে। বরুণ বলে, চারু মেয়েটা কি তোমার থেকেও দেখতে খুব সুন্দর? আরোহী বলে, না, সে আসলে মেয়েই না, একটা ছেলে। আর মিহিরের মেয়েদের থেকে ছেলেদের উপর ইন্টারেস্ট বেশি। সে আমাকে ধোকা দিছে, আর তারপর আমি ওর সাথে ব্রেকআপ করি। এই কথা শুনে বরুণ বলে, ইস রে, তোমার মতো এত সুন্দরী মেয়ে কেউ হাতছাড়া করে? আমি হইলে তো একদম বুকে জড়িয়ে ধরে সারা জীবন বসে থাকতাম। এই বলে তার গাড়ির ড্রাইভার গাড়িতে হর্ন মারলে বরুণ বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাই, কালকে তোমার সাথে দেখা করব। এরপর বরুণ সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আরোহী বরুণের এই কথা শুনে নিজের অজান্তেই বরুণকে তার ভালো লাগতে শুরু করে। বোঝো ঠেলা, ভাগ্য যে কারে কোথায় নিয়ে যায় কিছুই বলা যায় না। সিন চলে যায় পরের দিন সকালে, যেখানে বরুণ সকালে রেডি হয়ে গায়ে সেন্টমেন্ট মেরে একদম ফিটবাবু হয়ে গাড়ি নিয়ে আরোহীদের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। আরোহী বাইরে আসলে বরুণ আরোহীকে নিয়ে আরোহীর বলা একটি জায়গায় গিয়ে গাড়ি থেকে নামলে আরোহী বলে, বরুণ, এই যে ভিলাটা দেখছো, এটা একসময় আমাদের ছিল। এই ভিলাতেই আমার মা বাবার বিয়ে হয়েছিল, কিন্তু মা মারা যাওয়ার পর বাবা এই ভিলা বিক্রি করে দেয়। তাই আমি চাই যে আমার বোনের বিয়েটাও এই ভিলাতেই হোক। আরোহী, ঠিকই বলছো, এই ভিলার সঙ্গে তোমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে। জানো আরোহী, ছোটবেলা আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসতাম, কিন্তু বাবা আইসক্রিম খেলে খুব বকা দিত। তবে পরীক্ষার আগে মা আমাকে আইসক্রিম কিনে দিত জানো। আর আইসক্রিম খেলে আমি পরীক্ষায় খুব ভালো কনফিডেন্স পেতাম জানো। সেইবার পরীক্ষায় আমার 29 র্যাঙ্ক হয়েছিল। আরোহী বলে, দেশের মধ্যে 29 র্যাঙ্ক হয়েছিল? না না, ক্লাসের মধ্যে। আরোহী তো অবাক, শালাই কয় কি। এরপর তারা ওই ভিলা বুক করে রাস্তা দিয়ে যেতে লাগলে বরুণ বলে, আচ্ছা আরোহী, তোমার কি আজকে কোনো কাজ আছে? না, আজকে আমি পুরো ফ্রি। বরুণ বলে, আচ্ছা তাহলে চলো, তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। এই বলে সে আরোহীকে নিয়ে তার বান্ধবী পূজার বাড়িতে আসলে পূজা আরোহীকে বলে, আরোহী আসো, আমরা কফি খাই। বরুণ কুকুর খুব ভালোবাসে তো, তাই ও ওদের নিয়ে সময় কাটাক। আরোহী পূজার সাথে বসে বসে কফি খেতে লাগলে পূজা বলে, জানো আরোহী, তোমাদের দুজনকে না খুব মানিয়েছে, বরুণের সত্যিই পছন্দ আছে। আরোহী তো অবাক। পূজা বলে, বরুণ আমার ছোট্টবেলার বন্ধু, ওর ভেতর না কোনো অহংকার নেই, ও খুব সরল। আরোহী মন দিয়ে পূজার কথা শুনতে শুনতে বরুণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যেন কি ভাবতে লাগে। আর তখন বরুণ এসে বলে, চলো আরোহী, আমাদের লেট হয়ে যাচ্ছে। এরপর তারা চলে যেতে লাগলে আরোহীর যেন বরুণকে আরো বেশি, অনেক বেশি ভালো লাগতে লাগে। সে তার দিকে নীরবেই শুধু চেয়ে থাকে। এরপর তারা একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের ডিনার খেয়ে বাসু আর ভিন্নির সাথে দেখা করতে যায়। ও, আপনাদের তো বলাই হয়নি, বাসু মাঝে মাঝে গান করে, ওই যেটাকে র্যাপ সং বলে না, আরে মিলিয়ে মিলিয়ে ছন্দে ছন্দে গান করতে হয়, ওই রকম গান। তো আজকে বাসু অন্য একটি দলের সাথে গানের লড়াইয়ে, মানে র্যাপ সং এর লড়াইয়ে পার্টিসিপেট করে। বরুণ আর আরোহী গিয়ে বাসুর সেই গানের লড়াই দেখতে লাগলে গান করতে করতে বাসুর অপরপক্ষের সাথে মারপিট বেঁধে যায়। এই দেখে বরুণ আর আরোহী তো সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয়। আর এইসব দেখে আরোহী তো হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার পালা। এভাবেই আরোহী তার বাড়ির কাছে পৌঁছে গেলে তার হাসিটা হঠাৎ করেই থেমে যায় এবং সে বলে ওঠে, বরুণ, তোমার দুনিয়াটা না খুব সুন্দর গো, কত হাসি মজা, কত ভালোবাসা। সত্যি আমার বোনটা খুব লাকি। কিন্তু আজ আরোহীর এই কথাগুলো বলতে এত কষ্ট হচ্ছে কেন? তার মুখ থেকে এই খুশির কথাগুলো বলতে বলতে তার কান্না কেন চলে আসছে? কেনই বা বরুণ আরোহীর এই কথা শুনে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে? কেনই বা তার বুকের ভিতর চিনচিন করে ব্যথা করছে? কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর চাপা রেখেই আরোহী তার বাসায় ফিরে যায়। এদিকে আলিয়া এসে আরোহীকে বলে, কি হয়েছে তোর? আরোহী কোনো উত্তর দিতে পারে না। সে তার বোনকে বুকে জড়িয়ে ধরে বোনের আড়ালেই কাঁদতে থাকে। আরোহী যেন কোনো কাজেই মন বসাতে পারে না, তার সারাটা বুক জুড়ে শুধু বরুণেরই বসবাস। এদিকে বরুণের অবস্থাও ঢিলা, সেই বেচারাও তার মনের কষ্ট কারো কাছেই প্রকাশ করতে পারে না। দুজনেই দুদিকে বসে শুধু একে অপরের কথা ভাবতে থাকে। এ যেন দেবদাস আর পারোর কাহিনী, যেখানে দুজন দুজনকে চায় তো খুব, কিন্তু পাওয়া হবে না কোনোদিন।
তো একদিন আরোহীর বাবা আরোহীকে বলে, মা তোর কি হয়েছে, তুই এত মন মরা কেন? কিছু না ড্যাডি, বোনের জন্য খুব কষ্ট হচ্ছে। আর এভাবেই বরুণ আর আলিয়ার বিয়ের দিন এগিয়ে আসে। আর বিয়ের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই যেন আরোহী ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হতে থাকে ধীরে ধীরে। সত্যি ভালোবাসা কোনো বাধাই মানে না। সিনিয়র জুনিয়র, গরিব বড়লোক, জাত পাত সবকিছুই যেন ভালোবাসার কাছে তুচ্ছ। তো এর মাঝেই একদিন আরোহী বরুণের জন্য যে ড্রেসটা ডিজাইন করেছে সেই ড্রেসটা বরুণের বাড়ি এসে তার বাবাকে দেখাতে লাগলে বরুণ সেখানে আসে। কিন্তু আজ কেউ কারো চোখের দিকে সোজাসুজি যেন তাকাতেই পারে না। আরোহী বলে, আঙ্কেল তাহলে আমি এখন আসি। বরুণের বাবা বলে, এই বরুণ যা, আরোহীকে একটু আগিয়ে দিয়ে আয় তো। বরুণ আরোহীকে আগাতে আসলে আরোহী শত কষ্ট বুকে চাপা দিয়ে বলে, তো বরুণ বিয়ের তো সবকিছু রেডি, কাল থেকে আমি পুরো ঝাড়া হাত পা। বরুণ বলে, আরোহী আমি এই বিয়ে করতে চাই না। তুমি এসব কি কথা বলো বরুণ? না আরোহী, আমি বিয়ের জন্য রেডি না। বরুণ কাল বাদে পরশু তোমার বিয়ে, আর তুমি এখন বলছো যে তুমি রেডি না? এটা কোনো কথা? বরুণ তুমি কি আমার বোনের জীবনটা নষ্ট করে দিতে চাইছো? তুমি বুঝতে পারছো যদি আলিয়া এসব জেনে যায় তাহলে তার পরিস্থিতিটা কি হবে? সত্যি বরুণ, তুমি এখনো ম্যাচিওর হওনি। এটা শুধু তোমার একার ডিসিশন নয় বরুণ, এখানে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি জড়িয়ে আছে। আর হ্যাঁ, তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে বলে তুমি এই জন্মে বিয়ে করতে পারছো, না হলে তোমার যা মানসিকতা তাহলে তোমাকে কোনো মেয়েই ভালোবাসবে না। এই কথা বলে আরোহী সেখান থেকে চলে যেতে লাগলে তার চোখ দিয়ে যে অঝোর নয়নে পানি পড়তে লাগে সেটা বরুণের আর চোখে পড়ে না। এরপর সিন চলে যায় বিয়ের দিন। বরুণ সকালবেলা উঠে রেডি হয়ে তার বাবা মায়ের সাথে গাড়িতে উঠে পড়ে। আর তখন আলিয়া বরুণকে SMS করে বলে, গুড মর্নিং বরুণ, আর কয়েক ঘন্টা পরেই তুমি শুধু আমার হবে। আমার ভীষণ মজা লাগতেছে। কিন্তু বরুণের তো কোনো মজা লাগে না, তাই সে কোনো রিপ্লাই না দিয়েই চুপচাপ যেতে লাগে। একসময় তারা আলিয়াদের বাসায় পৌঁছে গেলে গাড়ি থেকে নেবেই বরুণ আরোহীকে দেখতে পায়। সে যেন আর হাঁটতেই পারে না। এদিকে আরোহী বারবার পিছন ফিরে বরুণের দিকে তাকাতে লাগলে বাসু আর ভিন্নি তাকে নিয়ে ভিতরে আসে। এরপর বরুণ বিয়ের জন্য যখন রেডি হতে লাগে তখন হঠাৎই আরোহী তার রুমে ঢুকে বলে, বরুণ তোমার কাছে 2 মিনিট সময় হবে? বরুণ বলে, বলো না কি বলবা। বরুণ আই এম সরি, আমি কালকে তোমাকে যে কথাগুলো বলছি তুমি আসলে সেই রকম একদমই না। না না আরোহী, আমি কিছু মনে করিনি। বরুণ সত্যি আমি খুব সরি গো। এটা বলতে বলতে আরোহী দেখে যে বরুণ তার জামার বোতামটা ঠিকঠাক আটকাতে পারছে না। তাই সে যখন বরুণের জামার বোতামটা লাগিয়ে দেয় তখন বরুণ বলে, আরোহী আমি যদি তোমার সাথে কোনো অন্যায় বা ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিবা, ঠিক আছে? কিন্তু এ কি, আরোহী যে কান্না করছে। বরুণ আরোহীর কান্না দেখে বলে, আরোহী তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? এই কথা বলে বরুণ আরোহীর মুখটা দুহাত দিয়ে ধরে তার চোখের পানি মোছাতে গেলে এক অদৃশ্য টানে যেন আরোহীর ঠোঁটের দিকে তার ঠোঁট এগিয়ে যেতে থাকে। আরোহীও যখন বরুণের ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য গভীর আগ্রহে চোখ বন্ধ করে ঠিক তখনই বাসু আর ভিন্নি আসে। যা, সব শেষ। আরোহী বাসুকে দেখে সেখান থেকে চলে গেলে বাসু ভিন্নিকে বলে, ভিন্নি দরজা লক করতো। ভিন্নি দরজা লক করলে বাসু বলে, কিরে দোস্ত তোর কাহিনী কি? এখন কি পেঁচাল শুরু করছিস বলতো? একটু পর তোর আলিয়ার সাথে বিয়ে আর তুই এখন আরোহীর সাথে রোম্যান্স করছিস? তুই কি ইমরান হাশমি? এই ছাগল। বরুণ তো মাথা চুলকাতে চুলকাতে বলে, তোরা কি উল্টাপাল্টা বলিস দোস্ত? আমি আবার কি করলাম? কি তুই আমাদের মিথ্যা কথা বলিস? আমরা নিজের চোখে যেটা দেখলাম সেটা সব মিথ্যা। শোন বরুণ, আলিয়া খুব ভালো একটা মেয়ে, তুই ওকে এইভাবে ঠকাতে পারিস না। তুই খুব লাকি যে আলিয়াকে পেয়েছিস। এখন চল চুপচাপ আলিয়াকে বিয়ে করবি। এরপর তারা যখন রুমের বাইরে বেরায় তখন হঠাৎ আলিয়া বরুণের হাত ধরে একটি রুমে নিয়ে গিয়ে বলে, বরুণ আমি তোমাকে কিছু বলতে চাই। বরুণ আমি এই বিয়ে করতে চাই না। বরুণ তো এই কথা শুনে অবাক। সাব্বাস কুকুমণি। বরুণও হঠাৎ পাল্টি খেয়ে বলে, এটা তুমি কি বলো? তুমি আমাকে বিয়ে করবা না? এটা হতে পারে না। দেখছেন পাল্টি খাওয়া গারে বলে। আলিয়া বলে, বরুণ আমি রোহিত বলে একটা ছেলেকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। আর এই কথার মাঝেই রোহিতও সেখানে এসে হাজির হয়ে যায়। আরে এই শালা তো সাবুর সাথে প্রেম শুরু করছিল বলে আমার ব্রেকআপ হয়েছিল, এখন এখানে কেমনে কি? বরুণ শুভলক্ষ্মী রোহিতকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু রোহিত শেষমেশ আমার কাছেই ফিরে এসেছে, কারণ আমরা 3 বছর একে অপরকে ভালোবাসতাম। বরুণ বলে, তাহলে তুমি সেটা আমাকে আগে কেন বলনি? সকালবেলা গুড মর্নিং, বিকালে গুড ইভিনিং এইসব মেসেজ করার মানে কি? হ্যাঁ আই এম সরি বরুণ, তাছাড়া তুমি তো আমাকে কোনো মেসেজের রিপ্লাই দিতে না। বরুণ বলে, আচ্ছা ঠিক আছে বাদ দাও। রোহিত সাবুর এখন কি অবস্থা? রোহিত বলে ভাই আমি তো শুভলক্ষ্মীকে 2 সপ্তাহ সহ্য করতে পারিনি, তাই আবার আলিয়ার কাছে ফিরে আসছি। এইসব কথা শুনে বাসু আর ভিন্নি তো হাসতে হাসতে শেষ। আর এই হাসি দেখে বরুণের একটু আগের কথা মনে পড়ে যায়, যেখানে বাসু বলছিল যে আলিয়া খুব সরল এবং সে বরুণকে খুব ভালোবাসে। কিন্তু বাসুকে বরুণ কিছু না বলে দৌড়ে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে বলে, বাবা এই বিয়ে ক্যান্সেল,
আলিয়া অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে তো দুই বাপের মধ্যে খুব ঝগড়াঝাটি বেঁধে যায়। আরোহী এই ঝগড়াঝাটি শুনে সেখানে আসতে লাগলে বরুণকে দেখে আরোহী বলে, কি ব্যাপার বরুণ, এখানে কি হয়েছে? বরুণ তখন তাকে সবকিছু বলতে লাগে। আরোহী বরুণের কথা পুরোপুরি বিশ্বাস না করতে পারায় সে জায়গা মতো গিয়ে দেখে বরুণ সব ঠিক কথাই বলছে। এদিকে বরুণ একটি ফাঁকা জায়গায় গিয়ে একা একা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরোহীও সব কথা শোনার পর বরুণের কাছে গিয়ে বরুণকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগে। বরুণও আরোহীকে জড়িয়ে ধরে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আরে ভাই, আপনি যাচ্ছেন কোথায়? লাইক কি দিচ্ছেন না প্রতিদিনের মতো আজকেও বলা লাগবে? আর অবশ্যই একটা কমেন্ট করে বলেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের কমেন্ট না পাইলে মনটা খুব খারাপ লাগে। কোথাও ভিডিও বানাইতে ভুল হচ্ছে কিনা বা আমার এক্সপ্লেইন আপনাদের কেমন লাগলো, যদি কিছু না বলেন তাহলে মনটা ভালো লাগে বলেন তো। আর সাবস্ক্রাইবারের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কত কম সাবস্ক্রাইবার। চুপচাপ শুধু ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব কেন করেন না? একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিন প্লিজ। আপনাদের ভালোবাসা ছাড়া কিভাবে সামনে আগাই বলেন তো। যাই হোক, অনেক কথা বললাম। সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।